ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিলেন নরেন্দ্র মোদী। তৃতীয় মন্ত্রিসভায় ৭২ মন্ত্রী, এর মধ্যে শরিক দলগুলোর ১১ নেতাও আছেন। গাজা ইসরায়েলি তাণ্ডবে নিহত ৩৭,০০০ ছাড়িয়েছে। ওয়াশিংটনে বাইডেন নেতানিয়াহু বৈঠক নিয়ে ধোঁয়াশা, মুখ খুলছে না হোয়াইট হাউস। এদিকে আগামী নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। জানাবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি শারমিন শ্রাবণী। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ভারতের ইতিহাসে নাম লেখালেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় ৭২ জন মন্ত্রীর শপথ বাক্য পাঠ করেন। এদের মধ্যে ৩০ জন কেন্দ্রীয় মন্ত্রী, ৫ জন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা পরে ঘোষণা করা হবে। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। টানা তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজ সাজ রব ছিল দিল্লি জুড়ে। নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের উন্মুক্ত আঙিনায় প্রায় ৮,০০০-এর বেশি দেশ বিদেশের অতিথি উপস্থিত ছিলেন। নরেন্দ্র দামোদর দাস মোদী। জাতীয় সঙ্গীতের পরপরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদীকে শপথ পাঠ করান। এরপরই কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন অমিত শাহ ও রাজনাথ সিং। পাশাপাশি মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্য একে একে শপথ নেন। মোদীর নতুন জোট সরকারে থাকছেন ৭২ জন মন্ত্রী। তারা সবাই শপথ নিয়েছেন। এদের মধ্যে ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত ৫ জন প্রতিমন্ত্রী এবং ৩৬ জন প্রতিমন্ত্রী আছেন। বাংলাদেশ কি রাষ্ট্রপতি নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০টার দিকে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছান শেখ হাসিনা। প্রতিবেশী দেশগুলো থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিলেও ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল কংগ্রেস এই শপথ অনুষ্ঠানে অংশ নেয়নি। মোদীর দ্বিতীয় ও তৃতীয় মেয়াদের মধ্যে পার্থক্য একটাই, আর তা হলো এবারের মোদীর বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে মন্ত্রীর পদে ভাগ বাটোয়ারা হবে। তবে মোদীর শরিক দলগুলো বিভিন্ন মন্ত্রণালয়ের দাবি জানালেও গুরুত্বপূর্ণ ৪ মন্ত্রণালয় স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্র মন্ত্রণালয় বিজেপি নিজের হাতেই রাখছে। মনিরুজ্জামান বাবু, একাত্তর। ভারতের নতুন সরকার ও মন্ত্রিসভার বিষয়ে কথা বলতে আমাদের সাথে কলকাতা থেকে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক অরূপ চন্দ। আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বযোগে। প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, মন্ত্রিসভায় তো ১১ জনই শরিক দলের নেতা, যদিও এখনো দফতর বন্টন হয়নি। মিত্রদের কোন কোন দফতর দেয়া হতে পারে, কোনো ইঙ্গিত কি পাওয়া গেছে? দেখুন, যেটা শোনা যাচ্ছে, চন্দ্রবাবু নাইডু তেলুগু দেশম পার্টির, যিনি কিনা অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনে প্রচুর সংখ্যক সিট নিয়ে জিতেছেন, উনি স্পিকারের পদটি চান, মানে ওনার দলের জন্য, এবং স্বরাষ্ট্র দপ্তর, যেটা কিনা এতদিন অমিত শাহ সামলেছেন, সেটাও চান। তাছাড়া এই শরিক দলের মধ্যে চন্দ্রবাবু নাইডু, যেটা নীতিন গাডকারির দপ্তর ছিল আগে, মানে পরিবহন এবং আরবান ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ দপ্তর, এগুলোও চেয়েছেন। নীতিশ কুমারও আগে এক সময় নিজে কৃষিমন্ত্রী ছিলেন কেন্দ্রীয় সরকারের, এবং তারপরে রেলমন্ত্রীও ছিলেন, ওনারাও এইসব দপ্তরগুলো চেয়েছেন। আবার এইচ.ডি. কুমারস্বামী, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্ণাটকের, তাকেও পূর্ণমন্ত্রী করা হয়েছে, ওনারাও চেয়েছেন এরকম নামকরা দপ্তর। এবং প্রথমবার রামবিলাস পাসওয়ানের ছেলে লোক জনশক্তি পরিষদের বিহার থেকে চিরাগ পাসওয়ান, তাকেও পূর্ণমন্ত্রী করা হয়েছে। জয়ন্ত চৌধুরী উত্তরপ্রদেশের চরণ সিং এর নাতি, নামকরা লোক, তাকেও পূর্ণমন্ত্রী করা হয়েছে। তারপরে জিতিন মাঝি, তিনি একাই এমপি হয়েছেন বিহার থেকে, এক সময় বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এদেরও কিন্তু দাবি আছে।
অর্থাৎ আবার আমি অরূপচন্দ্র আপনার সাথে মহারাষ্ট্র যদি একটু বলি যে সবাই কিন্তু ভালো ভালো দফতর চাচ্ছেন, সেক্ষেত্রে আসলে শেষ পর্যন্ত কে কোন দফতর পান হয়তো কয়েকদিনের মধ্যে বোঝা যাবে, কিন্তু অনেক দর কষাকষি হবে বোঝাই যাচ্ছে। আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই যে প্রথমবারের মতো কিন্তু জোট সরকারের প্রধানমন্ত্রী হয়ে সরকার চালাবেন মোদি, সেক্ষেত্রে নীতি নির্ধারণী পর্যায়ে কি ধরনের পরিবর্তন আসবে বলে আপনি মনে করছেন? সাংঘাতিক পরিবর্তন। তার কারণ এতদিন মোদি নিজেই চালিয়েছে সবকিছু। যেটা বলা হয় যে ফিনান্স মিনিস্ট্রির যে বাজেট সেটা পিএমওতেই তৈরি হতো এবং অর্থমন্ত্রী কিছুই জানতেন না। তারপরে ধরুন যখন ডিমনিটাইজেশন হয়েছিল, সে অর্থমন্ত্রীও কিছু জানতেন না, মোদি হঠাৎ করে টেলিভিশনে ঘোষণা করে দিল। এই সব জিনিস আর করা যাবে না। জোট শরিকদের পরামর্শ না করে, বিশেষ করে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে, মোদি একা একা সে নিজেও বুঝে গেছে, আগে শুধু মোদি মোদি করতেন, এখন তিনি মানে আমরা বলে বলছেন। আগে সবসময় নিজের কথাই বলতেন। অতএব যে কোনো দপ্তরের নীতি, এমনকি পররাষ্ট্র হোক বা প্রতিরক্ষা হোক, স্বরাষ্ট্র হোক, অর্থ হোক, সবই কিন্তু জোট শরিকদের সাথে পরামর্শ করে তাকে নীতি নির্ধারণ করতে হবে। আপনি ঠিকই বলেছেন। আমরা যদি মোদির জেতার পরের প্রথম যে প্রতিক্রিয়া, সেখানে আমরা দেখেছি তিনি সবসময় বিজেপির কথা বললেও প্রথম ভাষণেই তিনি কিন্তু এনডিএ জোটের কথা বলেছেন। একটু পশ্চিমবঙ্গের দিকে নজর দিতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে পশ্চিমবঙ্গে বিজেপি ভালো করেননি এবং মমতাও কিন্তু শপথে আসেননি। তবে মোদির মন্ত্রিসভায় কিন্তু পশ্চিমবঙ্গের দুজন মন্ত্রী রয়েছেন, যদিও তারা পূর্ণমন্ত্রী নন। সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে এই পশ্চিমবঙ্গ রাজ্যের দূরত্ব আদৌ কি ঘুচবে, কি বলেন? না, একেবারেই না। তার কারণ হচ্ছে শান্তনু ঠাকুর এর আগে প্রতিমন্ত্রী ছিলেন। এখানে অনেকে আশা করেছিল যে তাকে পূর্ণমন্ত্রী করা হবে, সেটি করা হয়নি। সে জাহাজ মন্ত্রকে ছিল, সেটা তাকে জাহাজ মন্ত্রকে দেবে কিনা দেখার বিষয়। এবং সুকান্ত মজুমদার, যিনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, তাকেও প্রতিমন্ত্রী করা হয়েছে। তাকেও ভাবা হচ্ছে যে কোনো একটা ইম্পর্টেন্ট দপ্তর দেওয়া হতে পারে। এগুলো দেখার বিষয়। এবং বিজেপি এখানে তো খুবই খারাপ ফল করেছে, কিন্তু বিজেপির অনেকের বক্তব্য, যেমন সৌমিত্র খাঁ সবচেয়ে বেশি সিনিয়র মোস্ট এমপি, 3 বারের সাংসদ, সে নিজে বলেছিল যে তার সবচেয়ে বেশি দাবি মন্ত্রী হওয়ার, কিন্তু তাকে করা হয়নি। অর্থাৎ একটু ক্ষোভ রয়েছে এবং আমরা দেখেছি যে এত পশ্চিমবঙ্গ নিয়ে বিজেপির নানা রকম কৌশল ছিল, কিন্তু শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ এখনো পর্যন্ত কোনো পূর্ণমন্ত্রী পায়নি বিজেপির এই 2 মেয়াদের শাসন, এবং এবারও পাচ্ছে না বলেই মনে করা হচ্ছে। অরূপচন্দ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে মন্ত্রিসভার সদস্য এবং একই সাথে মোদির পরবর্তী কী ধরনের জোট সরকার চালে কী ধরনের নীতি নির্ধারণ হতে পারে সে বিষয়ে সবশেষ তথ্য জেনে নিলাম। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন অরূপচন্দ্র, সিনিয়র সাংবাদিক, কলকাতা থেকে। ভারত শাসিত জম্মু কাশ্মীরে একটি বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 33 জন। হতাহতরা সবাই হিন্দু তীর্থযাত্রী বলে জানানো হয়েছে। গণমাধ্যম বলছে, রবিবার ভারত ও পাকিস্তানের বিরোধপূর্ণ এই অঞ্চলের দক্ষিণাঞ্চলীয় রিয়াসি শহরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। সন্ত্রাসীরা গুলিবর্ষণের ফলে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং এতে বাসটি খাদে পড়ে যায়। হামলার শিকার হওয়া আগে বাসটি ওই এলাকার একটি জনপ্রিয় হিন্দু মন্দির থেকে ফিরছিল। উদ্ধার অভিযান শেষে আহতদের নারায়ণ হাসপাতাল ও রিয়াসি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশ্য হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। এদিকে নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। রবিবারও গাজা জুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 24 ঘন্টা ইসরায়েলি বাহিনীর হামলায় উপত্যকাটিতে আরও 283 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 814 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এদিন গাজায় 8টি গণহত্যা চালিয়েছে ইসরায়েল। এদিকে শনিবার নুসেইরাত শরণার্থী শিবিরে চালানো হামলায় নিহত সংখ্যা বেড়ে 274 জনে পৌঁছেছে। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। নিজের 4 বছরের সন্তান তৌফিকের জন্য কবরও খুঁড়ে ফেলেছিলেন গাজার রাইদ আবু ইউসুফ নামের ফিলিস্তিনি বাবা। শনিবার গাজার মধ্যাঞ্চলে নুসেইরাত শরণার্থী শিবিরের ভয়াবহ হামলায় মাথার খুলি ফেটে মারাত্মকভাবে আহত হয় তৌফিক। বাঁচার সব আশা ছেড়ে দেওয়ার পর হঠাৎই নড়ে চড়ে ওঠে শিশুটি। চিকিৎসক আর বাবার মনে আশা জাগিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে।
ما حدش متوجه ليش وبعدين الذنب ওর কোনো হৃদস্পন্দন ছিল না। আমি মাত্র কবর খুঁড়ে সেখানে দাঁড়িয়ে আছি, এমন সময় একজন এসে বলে তৌফিক হাত নাড়িয়েছে। সে কেঁদে উঠেছে, তা শুনেই ছুটে আসি। بنات اخوي رمزه تنتين وبنات اخوي انور الموضوع كان صعب جدا বাচ্চাটা বেঁচে গেলেও তার স্মৃতিশক্তি সহ স্নায়বিক নানা সমস্যা নিয়ে জীবন কাটাতে হবে, কিন্তু এখানে ওর চিকিৎসার আর কোনো ব্যবস্থা নেই। ওকে বাঁচাতে গাজার বাইরে চিকিৎসা দেওয়া জরুরি। اطباء جراحه المخ والاعصاب هلا هو محتاج শনিবারের হামলায় প্রায় 1000 মানুষ হতাহতের মতো ভয়াবহ দুর্যোগ সামলে ওঠার আগেই রবিবার সেখানে আবারও বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। এদিন আল নুসেইরাত ছাড়াও আল মাগাজি, আল বুরেইজ, দেইর আল বালাহতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় তারা। এতে নতুন করে অন্তত 283 জন ফিলিস্তিনিকে হত্যা করে। গাজার প্রতিটি মানুষ বুকের মধ্যে পাথর নিয়ে ঘুরছে। আমরা যে কি তীব্র সংকটে আছি তা দূর থেকে কেউ বুঝতে পারে না। খাবার, পানি, বিদ্যুৎ কিছুই নেই। বেঁচে থাকার সুযোগ নেই আমাদের। আমরা মরবো আর আপনারা শুধু সংখ্যা বাড়াবেন। এটাই হয়ে আসছে আর এভাবেই চলতে থাকবে। 2 ঘন্টা নুসেইরাতে অনবরত বোমা ফেলে গেছে ইসরায়েলি বাহিনী। মানুষ শুধু চারপাশে প্রাণ ভয়ে ছুটেছে আর ওরা মেরেই গেছে। এমন ভয়াবহ দৃশ্য আপনি কোনো সিনেমাতে দেখবেন না। 8 অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় নিহত 37,084 জনের নাম নিবন্ধিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সৃষ্টি ঘটক, 71। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় মতবিরোধ চরম আকার ধারণ করায় পদত্যাগ করেছেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য যুদ্ধকালীন মন্ত্রী বেনি গান্তেস। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক নিয়ে মুখ খুলছেন না হোয়াইট হাউস। রবিবার এমন বৈঠক অনুষ্ঠিত হবে কিনা জানতে চাইলে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, এ বিষয়ে ঘোষণা দেওয়ার মতো কিছু নেই। আগামী মাসে মার্কিন কংগ্রেসে ভাষণ দেবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী, কিন্তু ওয়াশিংটন সফরে বাইডেনের সঙ্গে তার বৈঠক হবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করে কিছুই বলা হয়নি। সুলিভান বলেছেন, দুই নেতা নিয়মিত যোগাযোগের মধ্যেই রয়েছেন। তিনি কংগ্রেসে ভাষণ দিতে আসছেন, প্রেসিডেন্ট নিয়মিত তার সঙ্গে কথা বলছেন। আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ঘোষণা অনুযায়ী 30 জুন পার্লামেন্টের নিম্নকক্ষের ভোট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ভোটের জন্য দিন ধার্য করা হয়েছে আগামী 7 জুলাই। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য 21টি দেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় রবিবার। সদ্য সমাপ্ত ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলের জেরে হঠাৎ সংসদ নির্বাচনে এই ঘোষণা দেওয়া হয়। ইউরো নির্বাচনে ন্যাশনাল র্যালি থেকে শুরু করে কট্টর ডানপন্থী দলগুলি প্রায় 40% ভোট পেয়েছে। ম্যাক্রোর মতে জার্মানিতে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনে বাজে ফলাফল করেছে চ্যান্সেলর ওলাফ শোলজের সোশ্যাল ডেমোক্র্যাটসও। উত্তর কোরিয়াকে লক্ষ্য করে লাউডস্পিকারে প্রোপাগান্ডা সম্প্রচার শুরু করবে দক্ষিণ কোরিয়া। রবিবার এই ঘোষণা দিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল। উত্তর কোরিয়া থেকে দক্ষিণের দিকে ময়লাবাহী বেলুন উড্ডয়নের পর এই পদক্ষেপ নিচ্ছে প্রতিবেশী দেশটি। রবিবার সকালে কাউন্সিলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ কোরিয়া নিরাপত্তা কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে, ওই পদক্ষেপ উত্তর কোরিয়া শাসকদের জন্য অসহনীয় হয়ে উঠতে পারে, তবে এতে উত্তর কোরিয়ার সেনা ও জনগণের জন্য আশা ও আলোর বার্তা থাকবে। রাশিয়ার দখলকৃত ডনেৎস্ক ও খেরসনের একাংশে ইউক্রেনীয় হামলায় 2 বেসামরিক নিহত হয়েছেন। রবিবার স্থানীয় রুশপন্থী কর্মকর্তা দাবি করেছেন। খেরসনের দক্ষিণাঞ্চলের রুশপন্থী গভর্নর ভ্লাদিমির সালদো বলেছেন, নভোমাইয়াচকা শহরে কামানের গোলার আঘাতে এক ব্যক্তি নিহত, অপর এক নারী আহত হয়েছেন। অন্যদিকে ডনেৎস্কের রুশপন্থী মেয়র আলেক্সেই কুলেমজিন বলেছেন, একটি ড্রোন থেকে বিস্ফোরক ফেলার ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। কাল একই সময় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।